আমার চাকর সবসময় তার স্ত্রীর সাথে ঝগড়া করত। আমি তাদের দুজনকে বোঝাতে গেলে সে আমাকে চুপ করিয়ে দিত। সে শুধু তার বেবির কথা মানত। আমার খুব রাগ হতো কারণ আমার চাকর খুব সুন্দর ছিল এবং তার স্ত্রী ছিল সাধারণ দেখতে। আমার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি আমার চাকরকে বিয়ে করতে চাইতাম যাতে তার স্ত্রীর সতীন হয়ে এই সবক শিখতে পারি। আমি আমার স্বামীর থেকে তালাক নেওয়ার ইচ্ছা করছিলাম। একদিন আমি আমার চাকরকে আমার সাথে হোটেলে নিয়ে গেলাম এবং তারপর আমি তার সাথে যা করলাম তা শুনলে আপনার রোমাঞ্চ হয়ে যাবে। আমার নাম দীপা। এটি তাদের দুজনের কথা যখন আমার সরকারি চাকরি লেগেছিল। আমি একটি বড় বাড়িতে থাকতাম। বাড়ির সাথে আমার সার্ভেন্ট কোয়ার্টারও ছিল যাতে আমি কোনো চাকর রাখলে তাকে থাকার জায়গা দিতে পারি। এমনই হলো যখন আমি সাহিলকে আমার বাড়িতে চাকর হিসেবে রাখলাম। আমি তাকে বললাম যে তুমি তোমার পরিবারকেও এখানে নিয়ে আসতে পারো। সাহিল খুব সুন্দর মানুষ ছিল, তাকে দেখলে মানুষের ক্ষুধা মিটে যেত। কিন্তু আমি তাকে দেখলেই নাচতে শুরু করতাম। আমার তার এই আচরণ খুব খারাপ লাগত। কিন্তু আমি বিবাহিত ছিলাম, আমার স্বামীও সরকারি চাকরি করত। কিন্তু আমার কোনো পুরুষের এমনভাবে আমাকে উপেক্ষা করা ভালো লাগত না। আমার মনে হতো আমি এত সুন্দর যে কেউ আমাকে উপেক্ষা করতে পারবে না। শহরে এমন কোনো পরী ছিল যে তাকে দেখার পর সে কারো দিকে তাকাতেই পছন্দ করত না? এই ভেবে আমি অদ্ভুত সমস্যায় পড়ে গিয়েছিলাম। একদিন আমি বাড়িতেই ছিলাম এবং আমার স্বামী অফিসে গিয়েছিল। আমার স্বামীর উপর সন্দেহ হচ্ছিল কারণ সে কারো সাথে দেখা করতে যেত। সে ফোনে অনেক মেয়ের সাথে কথা বলত। সে রাতে দেরি করে আসত এবং সকাল হতেই চলে যেত। আমি এতে খুব বিরক্ত ছিলাম কারণ আমার স্বামী আগে আমাকে খুব ভালোবাসত, কিন্তু পরে তার আচরণ আমার সাথে বদলে গেল। তাই আজ সকাল হতেই আমি অফিসে যাওয়ার জন্য বের হলাম। আমার মনে হল আজ আমি আমার স্বামীর অফিসে গিয়ে সত্যি কথা জানব। কিন্তু আজ আমি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সার্ভেন্ট কোয়ার্টার থেকে কারো কান্নার শব্দ শুনতে পেলাম। আমি সব ভুলে সার্ভেন্ট কোয়ার্টারের দিকে দৌড়ে গেলাম, দেখি সেখানে কি হচ্ছে। আমি সেখানে পৌঁছাতেই সাহিল তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল। কিন্তু আমাকে দেখে চুপ হয়ে গেল এবং তার স্ত্রীর প্রশংসা করতে লাগল। তারা দুজন আমাকে দেখে দাঁড়িয়ে গেল এবং বলল, মাফ করবেন মালকিন, আমরা এমনই করি। কিন্তু আমাদের দুজনের মধ্যে খুব ভালোবাসা আছে, শুধু মাফ করে দেন কি। তারা হাসির সুরে বলছিল, যদিও সে এবং তার বেবি দুজনই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি দেখলাম তাদের হাত খোলা ছিল, তারা অনেকক্ষণ ধরে কোনো বিষয়ে ঝগড়া করছিল। আমি তার বেবিকে বোঝাতে গেলে সাহিল বলে উঠল, এটা খুব ভালো, এর কোনো দোষ নেই কি। আমি কোনো কথা বললাম না কারণ আমি তাদের দুজনকে বিশ্বাস করতে শুরু করেছিলাম এবং আমার তার স্ত্রীর প্রতি ঈর্ষাও হচ্ছিল কারণ সাহিল এত সুন্দর ছিল কিন্তু তার বেবি ছিল সাধারণ দেখতে। কোনোভাবেই এই মেয়ে সাহিলের যোগ্য ছিল না। একদিকে আমার স্বামী ছিল যে আমার সৌন্দর্যের শক্তি জুতো দিয়ে বাইরের নারীদের পেছনে ছুটছিল, অন্যদিকে সাহিলের বেবি ছিল যে সাধারণ দেখতে হয়েও এত সুন্দর মানুষের সাথে জীবন কাটাচ্ছিল। আমি মনে মনে ঠিক করলাম যে আমি সাহিলকে আমার করে নেব এবং তার স্ত্রীর সতীন হয়ে এ থেকে মজা নেব। আমার স্বামীও তো এটাই করছে। আর যখন নারীরা তাদের স্বামীর বেইমানির প্রতিশোধ নিতে যায় তখন তারা তাদের লজ্জা এবং সম্মানও ভুলে যায়। আমিও এমনই ছিলাম। আমি সাহিলের সাথে এভাবে কোনো কথা বলিনি। পরের দিন সাহিল আমার মাথায় ঘুরছিল। ফেরার পথে আমি ভাবলাম আজ সাহিলের কোয়ার্টারেও কিছু ফল নিয়ে যাব। এতে সে নিশ্চয়ই আমার দিকে তাকাবে। সে ভাববে যে মালকিন আমার প্রতি দয়ালু। আমি 1000 টাকার ফল কিনে সাহিলকে দিতে তার কোয়ার্টারে গেলাম। সাহিল তার স্ত্রীকে বলল, মালকিনের কাছ থেকে ফল নিয়ে নাও এবং দূর থেকে আমার ধন্যবাদ জানাল। এটা দেখে আমার শরীরে আগুন ধরে গেল। পরের দিন সকাল হতেই আমি তার স্ত্রীকে আমার কাছে সেবার জন্য ডাকলাম। এটা সেই হাসিনা ছিল যে সাহিলের তিল এবং চন্দ্রের পিতা ছিল। আমি তাকে কাছে ডেকে কথা জিজ্ঞাসা শুরু করলাম। আমি বললাম, তোমার স্বামী কি কখনো তোমাকে কষ্ট দেয়? সে বলল, না মালকিন, এমন প্রশ্নই উঠে না। শুধু মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া করে এবং যখন আমি কাঁদি তখন সে আমাকে মানিয়ে নেয় এবং ক্ষমাও চায়। সে আমাকে কখনো কষ্ট দেয়নি, সে আমাকে হাসানোর চেষ্টা করে কি। আমি তার কথা শুনে জ্বলে গেলাম। এমনও কি হয়? আমি তোমাকে যা বলছি তা শুনে সে হেসে বলল, শুধু এটাই নয়, তুমি আরও কিছু বলতে পারো না? কিন্তু আমার মধ্যে এমন কিছু আছে যে কারণে সে সত্যিই আমার জন্য পাগল। আমি খুব সুন্দর ছিলাম। আমি খেতে শুরু করলাম। সাহিল আমাকে যা বলে আমি তাই করি। আমাদের এখানে স্বামীকে মালিকের মতো সম্মান করা হয়, আর আমিও আমার স্বামীকে আমার হৃদয়ের শান্তি বানিয়ে নিয়েছি। স্বামীর জন্য এমন কিছু করো যে আমি তোমার দিকে তাকালেই খুশি হয়ে যাই।
আমি এই জিনিসটি হৃদয়ে ধারণ করেছি, আর আমার জীবন শান্তিতে কাটছে। আমি আমার স্বামীর সাথে এত মিষ্টি কথা বলি যে তার গল্প শোনার বা দেখার সুযোগই হয় না। আমি তো আমার মাথা নিচু করে নিয়েছিলাম আর বললাম, তুমি তো খুব কবিত্বপূর্ণ কথা বলো, তুমি কতদূর পড়েছ? আমি তাকে নিচে দেখাতে বললাম, তখন সে খেতে শুরু করল। মালকিন, আমার পড়াশোনা তো গল্প পর্যন্ত নয়, আমি তো অশিক্ষিত। তার কথা শুনে আমার হৃদয় যেন জ্বলে গেল। তোমার স্বামী কি কখনো অন্য কোনো মহিলার দিকে তাকায় না? আমি হৃদয়ের শান্তির জন্য জিজ্ঞাসা করলাম। না মালকিন, অন্য কোনো মহিলার দিকে তাকানোর প্রশ্নই ওঠে না, সে যতই সুন্দর হোক না কেন। সে বলেছিল। আমি মনে মনে বললাম, আমি তোমার এই অহংকার কয়েকদিনেই ঠিক করে দেব। আর তখন আমার হৃদয়ে আজ গভীর ভাবনা এল। আমি বললাম, আমি তো তোমার সুখের উপরেই ধ্বংস হয়ে থাকব। সময় বাইরে থেকে খুব হাসছিল। আমি আমার বাড়ি চলে গেলাম। পরের দিন আমি গাড়ি বের করলাম আর সাহিলকে বললাম, আমার সাথে বাইরে চলো, আমার জরুরি কাজ আছে। কিছু গরিব মহিলাদের সেলাই মেশিন দিতে হবে। আসলে আমি একটি সংস্থার সাথেও কাজ করতাম যারা বিধবা ও নিঃস্বদের সেলাই মেশিন পৌঁছে দিত। তারা কাপড় সেলাই করে দিত। আমি ঠিক বললাম, আমি সেলাইয়ের ভারী মেশিন নিজে তুলতে পারব না। 3টি মেশিন ছিল যা আমি আলাদা আলাদা বাড়িতে দিতে হবে। তুমিও এলে আমার জন্য সহজ হবে। পুরুষের সাহায্য পাওয়া জরুরি। গাড়িতে বসতেই আমি ঠিক বললাম, তুমি তো খুব শিশুসুলভ পুরুষ। আমার কথা শুনে সে চমকে গেল। আমি তার অহংকারে ঠিস লাগাতে চাইলাম। কি অর্থ মালকিন, আমি কাঁচা কিমের পুরুষ? আজ পর্যন্ত কেউ আমাকে কিছু বলেনি, আর আমার বউ তো আমার জন্য পাগল। সে উত্তেজিত হয়ে বলল। আমি বললাম, কিন্তু কেন পাগল হবে না? তোমার মসলা আর তুমি গোড়া চিটে, তোমার উপর তো কোনো মেয়ে ফিদা হতে পারে। শক্তি থাকলে কি যায় আসে যে আমি তোমার সেবা করব? এসব বলতে বলতে আমি সাহিলকে খুব গভীরভাবে দেখলাম। আমার কথা শুনে সাহিল রেগে বলল, এমন কথা নয়, সে দুনিয়ার সবচেয়ে সুন্দর ও সেরা মহিলা। আমি তো তার থাকতে অন্য কাউকে দেখাও পাপ মনে করি। মালকিন, আমি আপনার খুব সম্মান করি, কিন্তু আমি আমার বউয়ের সম্মানে কোনো কথা শুনব না। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। তারপর আমি ভাবলাম, আমি এখন আর কোনো কথা বলবো না। বাড়িতে মেশিন পৌঁছে দেওয়ার পর আমি ক্লান্ত হয়ে গেলাম। আমি বললাম, হয়তো আমি ক্লান্ত হয়ে গেছি। আমি হোটেলে গিয়ে কিছু খেতে চাই, তুমি আমার সাথে চলো। আমার কথা শুনে সে স্পষ্টভাবে না করে দিল। মাফ করো মালিক, আমি কখনো অন্য কোনো মহিলার সাথে বাইরে বসে খাই না। বেবি কি ভাববে? অরে, সে তো তোমাকে দেখছে না। আমি তার সাহসকে প্রশংসা করলাম না। মালকিন, সে দেখছে না তো কি হয়েছে? আমি আমার বউয়ের প্রতি বিশ্বস্ত আর সবসময় থাকব। তার কথা শুনে আমি বললাম, আমি কি একা যাব? আমি তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করলাম। সে জোশে চলে গেল। ঠিক আছে মালকিন, আপনি আমার সাথে চলুন, আমি আপনার সাথে বসে খাব। তার এই কথায় আমি হেসেছিলাম। আমরা হোটেলে একসাথে বসে খাবার খেলাম। তার চোখ একদম নিচে ছিল। আমি তার এই দৃষ্টি দেখে বললাম, সাহিল, তুমি কি আমার দিকেও তাকাতে পছন্দ করো না? আমি কি এত খারাপ? আমার কথা শুনে সে অন্য দিকে মুখ ঘুরিয়ে বলল, এমন কথা নয় মালকিন, আমি আপনার খুব সম্মান করি। আমি তাকে বললাম, সাহেব, আমার দিকে তাকাও, আমি তোমার সঙ্গ চাই। তুমি কি আমার সঙ্গ দেবে? সে আমাকে কোনো উত্তর দিল না। তখন আমার রাগ হতে লাগল। কিছুক্ষণ পর আমরা গাড়িতে চলে গেলাম। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমি দ্রুত গাড়ি চালাতে শুরু করলাম। হঠাৎ সে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাল। আমার মনে হলো সাহিল শুধু আমাকে এভাবেই দেখছে, কিন্তু তার চোখে ভয় ছিল। সামনে থেকে আসা গাড়ির কারণে সে আমাকে ইশারা করছিল যে আমি গাড়ি সাবধানে চালাই। কিন্তু আমি গাড়ি থামাতে পারলাম না, আর আমাদের গাড়ি একটি ট্রাকের সাথে ধাক্কা খেল। বাস, তারপর কি ছিল আমার কোনো হুঁশ ছিল না। যখন আমার চোখ খুল, আমি সাদা চাদরে মোড়ানো ছিলাম। আমি চোখ খুলে দেখলাম আশেপাশের ঘরে কেউ নেই। আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। গল্প, আমি কি মারা গেছি? তারপর আমি ভাবলাম, নিশ্চয়ই কোনো হাসপাতাল, আর আমার শরীরে পাতলা চাদর জড়ানো আছে, আমাকে ভর্তি করা হয়েছে। কারণ তোমাদের দুজনেরই দুর্ঘটনা হয়েছে। না, আমরা কি মিয়া বিবি নেই, তাহলে আমার চাকর আছে। আমার কথা শুনে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, চলুন, ধন্যবাদ, আমি আপনার স্বামীকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আমি এসে আপনার খবর নেব, আপনি তার নম্বর আমাকে বলে দিন। সে আমার স্বামীর নম্বর লিখে নিল এবং আমার স্বামীকে ডেকে আনল। আমার মনে হলো সাহিলের কথা, কিছু হয়ে গেল না তো?
ওই দুর্ভাগ্য আমার সাথে কাজ করতে এসেছিল। কিছুক্ষণ পরে আমার স্বামীও এসে গেলেন। তিনি আমাকে দেখে খুব দুঃখ প্রকাশ করতে লাগলেন, বললেন, তুমি আর গাড়ি চালাবে না। আমি তোমার জন্য খুব চিন্তিত ছিলাম। তোমার নম্বরও ক্রমাগত বন্ধ হচ্ছিল, কারণ আমার ফোন ভেঙে গিয়েছিল। বাইরে আমার স্বামী অনেক কথা বললেন, তারপর আমাকে বাড়ি নিয়ে যেতে শুরু করলেন। আমি বললাম, যখন আমি ঠিক হয়ে যাব তখন যাব। আমি অবাক হয়ে গেলাম। সঙ্গীত, তুমি তোমার সাথে নিয়ে গিয়েছিলে? আমি তার মুখ থেকে সাহিলের নাম শুনে হয়ে গেলাম। কি হয়েছে তাকে? ওই দুর্ভাগ্যের পা ভেঙে গেছে, এক পায়ে প্লাস্টার করা হয়েছে, মুখেও অনেক ক্ষত হয়েছে, কারণ সে সিট বেল্ট পরেনি। কিন্তু ওই দুর্ভাগ্য এখন আর কোনো কাজের নয়। মূর্ধলোক জানেন তার বেবিও এখন তার সাথে থাকবে কিনা। আমার স্বামী আমাকে ভিতর থেকে তুলে নিয়েছিলেন। আমার একটি চিঠির কারণে ওই দুর্ভাগ্যের পা ভেঙে গিয়েছিল, এই কথাটাই আমাকে পেরেশান করছিল। আমরা বাড়ি পৌঁছলে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিল সাহিল এবং তার বেবির, কারণ তারা আমাদের দায়িত্বে ছিল। এখন তার কোনো চাকরি থাকবে না, তাহলে সে কি করবে? সাহিলকে বাড়িতে আনা হলো। এখন সে অনেক ভালো হয়ে গেছে। কিন্তু আমি তার সাথে কথা বলতে চাইছিলাম। প্রায় 1 মাস লাগল, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। তারপর সাহিলের রুমে গেলাম। তার বেবি তার পাশে বসেছিল। আমি একে একে অবাক হয়ে গেলাম যে এখন সে আগের চেয়েও বেশি তার স্বামীর যত্ন নিচ্ছে, তাকে ভালো ভালো খাবার বানিয়ে দিচ্ছে। আমি আজ পর্যন্ত আমার স্বামীর মাথা টিপে দেয়া তো দূরের কথা, তার কথারও সঠিক উত্তর দিইনি। তবুও সে আমাকে খুব ভালোবাসায় পেত। তাই আমার বেবির বড় আবেগ ছিল। আমাকে দেখে বলল, আমার বেবি আমাকে বেশি দুঃখ দেয়, কারণ সে আমাকে ভালোবাসে। আমি বললাম, খালি পেটে মোহব্বতেও ভরবে না। যদি তুমি চাও যে তোমার চিকিৎসা করাও, তাহলে এইভাবে কথা বলো। তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমি আমার হাইওয়ের জন্য বোঝা হতে চাই না। তোমাকে কিছুই করতে হবে না। তুমি তো জানো যে আমি তোমাকে আমার জীবনে আনতে চাই। যদি তুমি এভাবেই ভাবো যে তুমি এইভাবে জীবন কাটাবে, তাহলে এটা তোমার ভুল ধারণা। তোমার সাথে একটি ছোট বাচ্চাও আছে, তোমরা কোথায় যাবে? আমি তোমার পায়ের চিকিৎসা করাতে পারি, কিন্তু এর একটি শর্ত আছে। সাহিল আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে জিজ্ঞাসা করল, সেটা কি শর্ত মালকিন? তার কথায় আমি রেগে গেলাম। দ্বিতীয়বার মালকিন বলো না। শর্ত আমি তোমাকে এখনই বলবো না। আমি তার সামনে প্রতিশ্রুতি দিলাম যে সে আমাকে বিয়ে করবে, এবং 6 মাস পরই করবে, কারণ সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আমি এই কাজের জন্য অনেক টাকা নিচ্ছিলাম। তাকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, তোমার চিকিৎসা অবশ্যই হবে, তুমি একদমই চিন্তা করো না। আমি তোমার জন্য সেরা ডাক্তার নিয়ে আসব, যে তোমার যত্ন নেবে। আমি সাহিলকে সম্পূর্ণভাবে আয়নায় দেখার চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথারই সঠিক উত্তর দিল না। যাই হোক, সে সময় খুব শক্তিশালী ছিল। আমি চাইছিলাম যে কোনোভাবে সে তার বাচ্চা এবং বেবির খরচ চালাতে পারবে। সে এটাও জানত না যে সে তার বেবির তালাকনামায় সই করে দিয়েছে। আমি তার চিকিৎসার জন্য নিয়মিত টাকা দিতে শুরু করলাম। সাহিলের চিকিৎসা চলতে থাকল। আমি খুশি ছিলাম যে 3 মাস পর তার বেবির তালাক হয়ে যাবে এবং সাহিল আমার হয়ে যাবে। তারপর আমিও আমার স্বামীকে ছেড়ে দেব। কিন্তু মর্ধলোকের শুকরিয়া, দেখো, আবারও মোহব্বতের পট্টি আমার চোখে সম্পূর্ণভাবে বাধা হয়নি। 3 মাস পর সাহিল যখন সুস্থ হয়ে আমার সামনে এল, সে এমন একটি কথা বলল যা শুনে সে আমার হৃদয় থেকে মুছে গেল। সে যা বলেছিল তা আমি আপনাকে বলতে পারব না। কিন্তু হ্যাঁ, তার শব্দগুলো পরিবর্তন করে আমি আপনাকে বলতে পারি। সে আমাকে সরাসরি বাজে মহিলা বলেছিল। আমি যখনই সঠিকভাবে দেখা করতে যেতাম, তখন কোনো না কোনো অজুহাতে তার বেবিকে বাইরে পাঠিয়ে দিতাম এবং তারপর আমি সাহিলের সাথে একা হয়ে যেতাম। আমি উঠে সাহিলের কাছে চলে যেতাম এবং তার খুব কাছাকাছি হয়ে যেতাম। সাহিল আমার নীতিকে ভয় পেত, কিন্তু সবসময় আমাকে দূরে সরানোর চেষ্টা করত। কিন্তু তার অসুস্থতার কারণে কিছুই করতে পারত না। আমি খুব অসহায় ছিলাম এবং আমি আমার রক্ত থেকে 5 নয়, আমি মৃত্যুর মুখ দেখে এসেছিলাম, কিন্তু তবুও আমি সাহিলের পিছনে লেগেছিলাম। সাহিলের জায়গায় যদি অন্য কোনো পুরুষ হতো, আমি হয়তো শেষ হয়ে যেতাম। কিন্তু সে ছিল সত্যিকারের ভালো এবং সৎ মানুষ। সে তার স্ত্রীকে খুব ভালোবাসত, তাকে ঠকাতে চায়নি। কিন্তু সে এই মুহূর্তে বাধ্য ছিল। আজ সে একদম ঠিক ছিল, তাই তার কথা আমাকে ভিতর থেকে নাড়া দিয়েছিল। আমি তাকে সারা জীবনের জন্য জেলে পাঠাতে পারতাম, তাকে কোনো অজুহাতে পুলিশের হাতে মারাতেও পারতাম। কিন্তু আমি তা করিনি, কারণ তার কথায় আমার উপর খুব প্রভাব পড়েছিল। আমি নিজেই দোষী ছিলাম, তাই আমি নীরবে তার কথা শুনতে থাকলাম।
সে বলতে লাগল, তোমার মতো নারীরা কখনো নিজের ঘর বাঁধতে পারে না, নিজের স্বামী নিয়েও খুশি হতে পারে না, এমনকি যদি স্বামী তোমার জন্য প্রাণও দেয়া। আর আমার স্ত্রীর মতো সুন্দরী এই দুনিয়ায় কেউ নেই। কি? আমি বললাম, আমি তোমার কাছ থেকে কি চেয়েছিলাম? আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কোনো খারাপ জিনিসের জন্য তো বলিনি। আমি সুন্দরী, আমি সুশ্রী, এতে আমার কি দোষ? আমার স্বামী সাধারণ দেখতে, আমি তোমাকে আমার স্বামী হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো আমাকে খুব নিচু ভেবেছ। ওই যদি তার ছোট বাচ্চা এবং স্ত্রীর কথা আমার মনে না হতো, আমি আমার স্বামীকে বলে সাহিলের এমন অবস্থা করাতাম যে সে সারা জীবন মনে রাখত। কিন্তু আমি ঈশ্বরকে ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম ভুলটাও আমারই ছিল, আমি তাকে সেই জায়গায় নিয়ে গিয়েছিলাম যেখানে তার পা ভাঙার ঘটনা ঘটেছিল। কিন্তু এটাও সত্য যে যা কিছু হয় তা মানুষের ভাগ্যে লেখা থাকে। সাহিলের সেই কথায় আমি আজও শান্তিতে ঘুমাতে পারি না, তার তিক্ত কথা আমার মনে পড়ে। তুমি একজন খারাপ নারী, তুমি কখনো খুশি হতে পারবে না, তুমি তোমার স্বামীকে ঠকাতে পারো, যদি পারো, তাহলে আমাকে কেন নয়? তারপর সাহিল তার স্ত্রীকে নিয়ে অন্য শহরে চলে গেল। আজ সেই কথা বছরের পর বছর হয়ে গেছে, তার কথা শুনতে আমার ভালো লাগে না, কিন্তু এখন আমি বুঝে গেছি। আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাই না। তার কথাই আমাকে সংশোধন করেছিল এবং এটা বুঝিয়েছিল যে নিজের স্বামী, তা সে সাধারণ দেখতেই হোক বা সুন্দরী স্ত্রীর জন্য সবচেয়ে সুন্দর সেই হয়। বন্ধুরা, ইতিহাসের এই গল্প যদি ভালো লাগে, দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টও করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।